আর রাজনৈতিক মাধ্যমে মানুষের পাশে গিয়েছি, অর্জন করেছি, মানুষের দুঃখ কষ্টে পাশে দাঁড়িয়েছি বিগত বেশ কয়েক বছর যাবতই। যেহেতু দলের একটি দায়িত্ব পদে আছি, দায়িত্বশীল পদে, সেই দায়িত্বশীল পদ থেকেও থাকার কারণে মানুষের অনেক কাজ করতে পারতেছি। অবশ্যই আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে আমি পার্টিসিপেট করব, দলের মনোনয়ন পাওয়ার চেষ্টা করব। দল যদি মনে করে যে আমাকে দিয়ে এই নগরীর কাজ চলবে, অবশ্যই দল আমাকে মূল্যায়ন করবে। আমি এই নগরীর সেবক হিসাবে, দলের যে সাধারণ সম্পাদক হিসাবে আমি মানুষের পাশে সবসময় যাওয়ার চেষ্টা করতেছি এবং যাচ্ছি। এবং বিশেষ করে তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার জন্য আমি এই রমজান মাসে তারাবির পরে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছি। কারণ যখন রাজনৈতিক দল যখন ক্ষমতায় যায় তখন কিন্তু সংগঠন দুর্বল হয়ে পড়ে। তা আমি চাচ্ছি না যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর বিএনপি দুর্বল হোক, সেটা আমি চাই না। যার কারণে আমি প্রতিনিয়তই, ইভেন আজকেও আমি দুটি ওয়ার্ডে, ইতিমধ্যে একটি ওয়ার্ডে গিয়েছি, এর পরবর্তীতে আরেকটি ওয়ার্ডে যাব। তো আমি এখানে দলকে সুসংগঠিত করার পাশাপাশি এই ওয়ার্ডের মানুষের কোনো সমস্যা যদি থাকে তাহলে সেই সমস্যাগুলো শুনে আমাদের মন্ত্রীর মাধ্যমে, যিনি এক আসনের এই জনপদের মানুষ ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছে, এবং আমাদের মাননীয় মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাহেবের মাধ্যমেই আমাদের এই নগরীর বিভিন্ন ওয়ার্ডে যে সকল সমস্যা আছে সেগুলো চিহ্নিত করে ওনার কাছে উপস্থাপন করা। একদিকে সংগঠনকে শক্তিশালী করা, একদিকে ওয়ার্ডের কোনো কাজের প্রয়োজন কি কি আছে না আছে। কারণ আমাদের তো ভোটের পূর্বে মানুষের কাছে গিয়ে বলেছি যে এই এলাকার রাস্তা হবে, এখানে মন্দিরের কাজ হবে, মসজিদের কাজ হবে। এইগুলা তো একটা চলমান প্রক্রিয়া এবং এইগুলাই কিন্তু করতেছে। তো সেই হিসাবে আপনারা যে প্রশ্নটি করেছেন আমাকে, ইনশাল্লাহ আগামীতে যখন এই সিটি কর্পোরেশন নির্বাচন হবে অবশ্যই আমি এই নগরীর জনগণের সেবক হিসাবে কাজ করার জন্য দলের কাছে মনোনয়ন চাব। আমরা জানি যে আপনি 42টি ওয়ার্ডেই চষে বেড়াচ্ছেন দলের একটা দায়িত্বশীল পদে থাকার কারণে। তো আগামী এই নির্বাচন তথা মেয়র প্রার্থী হলে আপনি কি ধরনের পরিকল্পনা করছেন, এই বিষয়টা একটু বলবেন? দেখেন, আসলে নগরবাসীর পরিকল্পনা তো অবশ্যই থাকবে। এখন প্রথমে আমি নমিনেশন পাই, পাওয়ার পর আমি নিশ্চিত হলাম তখন নগরবাসী নিয়ে পরিকল্পনা অবশ্যই করব। তারপরেও যেহেতু আপনি প্রশ্ন করেছেন, এই নগরীর 3 থেকে 4টা বিষয় হচ্ছে অত্যন্ত প্রয়োজনীয়। 1 নম্বর হচ্ছে জলাবদ্ধতা, 2 নম্বর হচ্ছে মশার ব্যাপার, 3 নম্বর হচ্ছে এই নগরীতে কিশোর গ্যাংয়ের যে উপদ্রব, এদের মাধ্যমে ছিনতাই, এদের মাধ্যমে ইয়াবা, ফেন্সিডিল, তীর সহ এই সমস্ত কার্যকলাপ হচ্ছে। এই কাজগুলো যদি নগরীতে করা যায়, জলাবদ্ধতা, মশা নিধন এবং কিশোর গ্যাংয়ের যে উপদ্রব, এই 3টা বিষয় হচ্ছে প্রায়োরিটি। পাশাপাশি তো নগরীর রাস্তাঘাট যেগুলো অতিথি আরিফুল হক চৌধুরী তো বেশ উন্নয়ন করেছেন, তারপরেও যেহেতু সময়ে সময়ে জনগণ বাড়ছে এবং জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এবং নগরী আগে ছিল 27টি, এখন হয়েছে 42টি, তো স্বাভাবিক কারণেই নতুন যে বর্ধিত ওয়ার্ডগুলো সেইগুলো তো উন্নয়নের
27টিতে যেভাবে সেভাবে তো আর হয়নি। তো সেই হিসাবে তো রাস্তাঘাটের বিষয় থাকবে, মসজিদের বিষয় থাকবে, মাদ্রাসার বিষয় থাকবে, মন্দিরের বিষয় থাকবে। এটা অবশ্যই ইনশাল্লাহ প্রথমে সিটি কর্পোরেশন নির্বাচন ঘোষণা হোক, তারপরে আমি আমার এই নগরীর সেবক হিসাবে দলের কাছে মনোনয়ন চাবো। আর মনোনয়ন চাওয়ার পর তখন কিন্তু আমি আমার আসল প্ল্যানটা উপস্থাপন করব। তারপরেও আপনি যেহেতু জিজ্ঞাসা করেছেন, আমি উল্লেখযোগ্য 3টি আপনাদেরকে বললাম। যেহেতু আপনি 1 থেকে 42টি ওয়ার্ডে চষে বেড়াচ্ছেন, এই যে আপনার নগরবাসী আপনাকে কেমন সাড়া পাচ্ছেন, এই যে মেয়র পদে আপনি দাঁড়াবেন, মানে কেমন সাড়া পাচ্ছেন? আমি সত্যি কথা যদি বলি, আমি নিজেই বুঝতে পারিনি যে মানুষ আমাকে এত বেশি ভালোবাসে। আমি আজকে আমাদের মাননীয় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এসেছিলেন, আমি সকাল থেকেই ওনাকে বিদায় দেওয়া পর্যন্ত সাথে ছিলাম। তখন ওখানেই কিন্তু বেশ লোকজন ছিল, বেশ কয়েকজন উল্লেখযোগ্য মানুষ আমাকে মানে তাদের যে ভালোবাসা, তাদের অন্তর থেকে তারা মুখ খুলে বলেছে। পাশাপাশি আমি আজকে যখন সিটি কর্পোরেশন থেকে বাইর হয়, তখন আমার সাথে প্রায় 10-15 জন লোক এসে আমাকে কিন্তু তাদের ভালোবাসার কথা বলেছে। তো আমার মনে হয় আর কি, হয়তো কারণ আমি সেই কোভিড থেকে শুরু করে, বন্যা থেকে শুরু করে, দলীয় নেতা কর্মী, পাশাপাশি অন্যান্য যখনই কোনো ধরনের দুর্যোগ এসেছে অথবা কোনো ধরনের হয়তো সাধারণ মানুষের উপরেও কোনো ধরনের উপদ্রব এসেছে, আমি কিন্তু চেষ্টা করি যে মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানো। আর রাজনীতিতেই হচ্ছে যে মানুষের কাজ করার জন্য, সেই লক্ষ্যেই তো আমি সবসময় কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ আপনারা দোয়া রাখবেন। এগুলা রাজনৈতিক ভাবে বলা যায় যে বিগত 17 বছরে আমরা লক্ষ্য করছি যে সিটি কর্পোরেশনের আওতাধীন পুকুর ভরাট হয়ে গেছে। আরিফুল চৌধুরী থাকাকালীন সময় বেশ কিছু পাবলিক টয়লেট করেছিলেন নগরীর বিভিন্ন স্থানে। এই পাবলিক টয়লেট এবং পুকুরগুলা দেখা গেছে আমরা এখন আর আগের মতো দৃশ্যমান পাই না, এগুলা দখল হয়ে গেছে। এবং বিএনপি তো রিসেন্ট ক্ষমতায় আসছে, আগামীতে কি এগুলা উদ্ধার হবে কিনা? না, অবশ্যই পাবলিক টয়লেট, যেখানে সিটি কর্পোরেশনের তালিকাভুক্ত পাবলিক টয়লেট যদি থাকে আর এটা যদি কেউ দখল করে, অবশ্যই সেটা উদ্ধার হবে। পুকুর হিসাবে যেটা সিটি কর্পোরেশনের ইয়েতে ওই ম্যাপ বলেন আর দালিলিক ভাবে যেটা আছে, অবশ্যই সেটা পুকুর হিসাবেই থাকবে, সেটা অবশ্যই উদ্ধার হবে। এবং বিএনপি তো একমাত্র দলই হচ্ছে জনবান্ধব দল। আর বিএনপির আমরা যারা কাজ করি মাঠ পর্যায়ে, আমরা কিন্তু সেই শহীদ জিয়ার আদর্শকে লালন ধারণ করি। মা বেগম খালেদা জিয়ার ওনার যে দিক নির্দেশনা, ওনার যে কথাগুলো, এইগুলো তো অবশ্যই আমরা বলে যাইনি, এইগুলাই আমাদের অন্তরে আছে এবং ইন রিয়েলিটিও আমরা এটা বাস্তবে রূপান্তরিত করতে চাই। এবং পাশাপাশি আগামীর বাংলাদেশ যিনি একটি সুন্দর বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ, সকলের বাসযোগ্য বাংলাদেশ যিনি স্বপ্ন দেখছেন, আমাদের আজকের প্রধানমন্ত্রী, আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার তো দিক নির্দেশনা অবশ্যই আমরা অক্ষরে অক্ষরে পালন করব। সর্বশেষ যেটা আপনি যেহেতু আগামীতে স্থানীয় নির্বাচন আমরা পদে দাঁড়াবেন, নগরবাসীর প্রতি আপনার কি বার্তা দেবেন? আমি নগরবাসীকে এইটুকুই বলবো যে আপনারা এমন একজন সেবক নেন, যিনি সেবকই থাকেন, উনি যেন কোনো নেতা অথবা উনি এমন কোনো নিজেকে ভাবেন না যে আমি অনেক কিছু হয়ে গেছি। তো আপনারা এমন একজন সেবক চুজ করেন, যে সেবক অতীতে এই সিটি কর্পোরেশন আসার পূর্বেও জনগণের সেবক হিসাবে কাজ করেছেন। এই ধরনের একজন যদি মনে করেন যে আমার চেয়েও ভালো আরো মানুষ আছে যারা হয়তো সেবক হিসাবে মানুষের দুঃখে কষ্টে ছিলেন, তাকে চয়েস করতে পারেন। বাট যাকেই চয়েস করবেন, উনি যেন নগরীর একজন সেবক, এই ধরনের মানুষকে আপনারা চুজ করবেন। এবং আপনারা এমন মানুষকে চুজ করবেন যার সাথে আপনারা অবাধে কথা বলতে পারবেন, নির্বিঘ্নে নির্দ্বিধায়, কোনো ধরনের জটিলতা বা জড়তা থাকবে না, এই ধরনের মানুষকে আপনারা পছন্দ করে নেবেন। Thank you.